বিমানে সম্প্রতি 3 জন ডাইরেক্টর নিয়োগ করছে। একজন হলো নিরাপত্তা উপদেষ্টা, আরেকজন হলো এই ইলেকশন সামনে 12 তারিখে ইলেকশনের সিনিয়র সেক্রেটারি ডাইরেক্টর, আর হলো বিদ্যুৎ উপদেষ্টা। 3 জনকে ওখানে ঢুকেছে। 3টে সেক্টরই ইম্পর্টেন্ট না, 3টে জায়গায় ইম্পর্টেন্ট না। এখানে কি লজ্জা? এরা ভাড়াটিয়া, এমন ভাড়াটিয়া বলেন তো দেখি। একজন সিনিয়র সেক্রেটারি ডাইরেক্টর সেক্রেটারি ইলেকশন কমিশন সেক্রেটারি, তাকে উড্ডই বা করে কেন ইলেকশনের আগে? তাকে ওইটার ভিতরে ডাইরেক্টর হয় কেন? আবার ওই যে নিরাপত্তা উপদেষ্টা, বাংলাদেশে এখনও কোনো পজিটিভ, আমি দেশে বিদেশে বহুত দূত পাঠাইতেছে, তার কোনো পজিটিভ কোনো কাজ হয়েছে এ পর্যন্ত আমার জানা নেই। তো তারা নিয়ে ওখানে ডাইরেক্টর হয়েছে, লজ্জা নাই? ও ডাইরেক্টর হয় কেমনে? বিমান চেয়ারম্যানের অধীনে ডাইরেক্টর হয়। এখন রিকনসিলিয়েশনের কথা আসবে কেন এই সময়টাতে? এই জায়গাটা কেন দিল? এই 3টে ইম্পর্টেন্ট জায়গা কেন দিল? ইলেকশন যদি দিতে হয় তাহলে এই 3টে জায়গার লোক কেন কি করে তাদের ডিমোট করে ডাইরেক্টরে ওখানে প্ল্যান দিল? এখন আমেরিকায় যে গোপন চুক্তি করে আসছিল, ওই যে ট্যাক্স বসানোর পরে ট্যাক্স বসাছিল, ওখান থেকে তো বিমান আনানোর কথা ছিল। এমনকি বিমান আসবে নাকি, সেই কারণে তদারকির জন্য গেছে কিনা, ডালমেকুস কালা আছে কিনা, এগুলো তো জানতে হয়। প্রশ্ন তো উঠছে, ইলেকশন কমিশনের সেক্রেটারিকে কিভাবে ট্রান্সফার করে এখন নিয়ে ডাইরেক্টর বানায়? সন্দেহ হয় না? তাহলে ইলেকশন করবেন না, ইলেকশন প্রয়োজন নাই। আপনার নিরাপত্তা উপদেষ্টা আছেন, আপনার রোহিঙ্গার ঠেলায় অস্থির, উনি ওখানে কিছু করতে পারলেন না, বিমান ঠিক করবেন বলেন? বিদ্যুতে এখনো লোডশেডিং, এখনো এলপি গ্যাস, ৩৪,০০০ কোটি টাকা সিস্টেম লস। আপনি বলেন গত এক বছর 3টা জায়গায় 3টা লোকরে, এই ধরনের লোকরে আপনাকে এখানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? নির্বাচন করার ইচ্ছা এটাতে মনে হয়? আমার তো মনে হয় না। কারণ নাহলে কি করে ইলেকশন কমিশনের সিনিয়র সেক্রেটারি, এ পেছারা তো ভালোই কথা কয়নি ছিল, ইলেকশন তো করতে পারতো রাইট হইতে, তাকে সরানোর উদ্দেশ্য হলো ইলেকশনের দরকার পড়বে না তো। আমার মেটিকুলার ডিজাইন যা হবার হবে, তোমার মতো এফিসিয়েন্ট লোক দরকার নাই, নেক্সট ম্যান দিয়েই চলবে, হয়তো চালাইতেছে, মেটিকুলার ডিজাইন চলতেছে। এই জন্য আমি বলছি, ধরেন এখন এই যে পোস্টাল ব্যালট বিশেষ করে এবং ট্রান্সফার, যে সিট ট্রান্সফার যে ভোট, এটাকে বাতিল করতে হবে এবং এটাকে চেক না করলে এই ইলেকশন, এখন যদি হয়ও, এটা প্রশ্নের বাইরে যাবে না, ধরে নেওয়া হবে এই মেটিকুলার। না, কিন্তু একটা প্রশ্নযুক্ত যে নির্বাচন হচ্ছে সেটা তো সবাই ধরেই নিয়েছেন। এমন না কেউ বলছেন না যে না এই নির্বাচন একটা আইডিয়াল ইলেকশন হবে, কিন্তু সবারই বক্তব্য হচ্ছে যে ইলেকশনটা হয়ে যাক, ইলেকশনটা হয়ে যাক। কিন্তু যে ইলেকশনে ধরেন আমাকে ঢুকাইলেন, আমি নিশ্চিত বিজয় মেটিকুলাস ডিজাইনের কারণে, অর্থাৎ জনগণের ভোটে নাই, আমার এই ইলেকশনে এগিয়ে করে কি লাভ? আমার প্রশ্ন তো এখানে। এবং এই ইলেকশন হলেও তো সারা ওয়ার্ল্ড ওয়াইড এগুলো তো যেভাবে ভাইরাল, পত্রিকা আপনি বললেন না, সরকারি নিউজ এজেন্সি বিএসএসে ছাপা হয়েছে, আপনার নয়া দিগন্ত জামাতের প্রতি টিল্টেড প্রতিষ্ঠানে ছাপা হয়েছে, পত্রিকায় ছাপা হয়েছে, আপনার প্রথম আলো অ্যানালাইসিস করে ছাপে দিছে, কালের কণ্ঠে ছাপা হয়েছে, আর কত পত্রিকায় চান? আর এই ভিডিও তো আসতেছে সমানে, মাস মিডিয়া ছড়ায় গেছে। এরপরে যদি এই ভোট যদি আপনি এই ডিজাইন মতো হয়, তাহলে সেই ভোটকে কে গ্রহণ করবে বলেন? বিএনপি ছাড়া আর গ্রহণ করার কেউ তো নাই আমার তো মনে হয়, জামাত লাইনের ছাড়া। তাদের ভোট হলেই ফাঁস করবে, এত ঠ্যান পড়ছেনি পাবলিকের। আপনার ভোট সরায় নিয়ে যেতেছে, আপনি চিন্তা করেন না, একটা সিটে ভোট গেছে ধরেন 10,000 বাইরের থেকে গেছে, ভোটারের দায়িত্ব ওই ভোটকে বাইরের থেকে আইসে না আইসে ওটা দেখার দায়িত্ব, দেখতে হবে তো পার্টি। তো আপনি এখন ইলেকশন কমিশনে যা আপত্তি দিচ্ছেন, ইলেকশন কমিশন যেটা বলছে যে তারা এখন ভোটের চেহারা পাল্টায় দিবে, অর্থাৎ ওই ভোট বাদ, ওই ব্যালট বাদ, ওই ব্যালট বাদ, যে ব্যালট পাঠাবেন সেই ব্যালটই ওইভাবে আসবে। কি করবেন আপনি? আপনার যে ভোট ট্রান্সফার হয়েছে সিট টু সেট, বরিশালের ভোট পাবনা গেছে, পাবনার ভোট কুমিল্লা গেছে, এইভাবে যে যে সিট টার্গেট আছে ওই চলে গেছে, এটা আইডেন্টিফাই করবেন কেমন করে বলেন? তাহলে তো সারা দেশ সার্ভে করতে হবে। এই সময় কি আছে? এই যোগ্যতা কি আছে বলেন? সার্ভে করবেন কেমনে? এখন তো তাহলে দেখতে হবে যে ধরেন পাবনার সাথিয়া থানা আমার বাড়ি, ওখানে কত ভোট ট্রান্সফার হয়ে আছে, ওটা করতে তো সব ভোট তো জরিপ করতে হবে, তাদের ডকুমেন্ট দেখতে হবে, এটা সম্ভব না। সুতরাং মেটিকুলার ডিজাইনের মধ্যে পড়ে গেছে। এবারে যেহেতু এই সরকার এককভাবে এই প্রবাসী ভোটার বানাইছে এবং এটা যেহেতু ফাংশন করে নাই, ইতিমধ্যেই সন্দেহ তৈরি করছে, এই ভোট বাতিল করা হোক, ভবিষ্যতে হবে, এটাকে হোক
এবং যারা বাইরের সিটিজেন হয়ে গেছে নাগরিক, এগুলো বাদ দিয়ে করতে হবে। এত তাড়াহুড়োর তো দরকার নেই, তা আস্তে ধীরে করেন, আস্তে ধীরে করেন। আর এই যে ভোট ট্রান্সফার, এগুলো আলাদা বুথ বসে প্রত্যেকটা ভোটার চেক করতে হবে যে অন্য অঞ্চলের লোক এটা করছে কিনা, এখানে তার বাড়ি কোথায়, এগুলো চেক করতে হবে, ধরতে হবে। কিন্তু সেই সময় তো আর এখন নেই। না, যখন ভোট দেবে তখনই ধরেন, ধরে তাহলে পুলিশে এখনই প্রজ্ঞাপন জারি করেন যে যারা এই ভোট ট্রান্সফার করে 2 নম্বর এটা যদি একটা মেটিকুলাস ডিজাইনের অংশ, আপনি কি আশা করছেন, আপনি কিভাবে আশা করেন যে সেটা ভোটের দিন ধরে ধরে তাদেরকে ভোট না, মেটিকুলাস ডিজাইন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস জড়িত থাকে তাহলে হবে না কিছু, তাহলে বিএনপি এটা ভাবতে হবে কি করবে ভোটে। আর যদি মেটিকুলাস ডিজাইন অংশ না হয়ে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করুক বিএনপি যে আপনার এই মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা, এই ভোট ট্রান্সফার, এই যে প্রবাসী ভোটের যে এইগুলি করতেছে, দিস ইজ দ্য প্রমাণ। না হলে আমার কাছে নিয়ে যাক প্রমাণ দেখায় বলুক, আর না হলে বলেন আপনি ওখানে আলাদা বলেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেন। আপনি তো আর্মিকে দিচ্ছেনই, আর্মি একটা স্টেশন বসান ওখানে প্রত্যেকটা সেন্টারে বসান, যে ধরা পড়বে সাথে সাথে তাকে 1 বছর করে জেল। থ্যাংক ইউ মিস্টার গোলাম আল ওরানী। প্রথমত এখানে যমুনার সাথে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জনাব তারেক রহমান সাহেবের যে দহরম মহরম সম্পর্ক, এই সম্পর্কটা অস্বাভাবিক। পৃথিবীতে যারা ক্ষমতায় থাকে আর যারা ক্ষমতায় আসবে, এই দুই পক্ষের সাথে কোনোদিন ভালো সম্পর্ক থাকেনি, নেভার এভার ইন লাইফ। তারা সবসময় প্রতিদ্বন্দ্বী। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে চলে যাবেন, তারেক রহমান সাহেব ক্ষমতায় আসবেন, কাজেই একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কেউ কার চেহারা দেখতে পারবে না। এটা হলো নর্মাল ম্যাথমেটিক্স। এর বাইরে যখন দেখবেন কোলাকুলি হচ্ছে, খাতির হচ্ছে, সব কিছু হচ্ছে, তখন দেখবেন ডাল মেকুস কালা হয়। এই জিনিসটা বুঝতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে বিএনপি অতিরিক্ত ভদ্র হয়ে যাচ্ছে, অতিরিক্ত ধৈর্য ধারণ করছে এবং তারা মনে করছে যে মাথায় হাত বুলিয়ে কুলাকুলি করে, মানে যেভাবে বিয়ের আসরে সব কিছু মেনে নিয়ে কোনো মতে মানে কবুল বলানো হয়, তো তারা মনে করছে যেভাবে এটা নির্বাচন হলে তা আমরা এখানে ক্ষমতায় চলে আসব। তো এটা সম্ভব হবে না। এর কারণ হলো যে কতগুলো রাজকীয় পদ্ধতি, যেমন বাঘের প্রথম আচরণ হলো তার নখ এবং তার হুঙ্কার। বাঘ হুঙ্কার দিয়ে কিন্তু পুরো সুন্দরবনটাকে ঠিক করে রাখে। এবং এখানে বাঘ যদি খরগোশের সাথে খাতির করতে যায়, অন্য প্রাণীর সাথে খাতির করতে যায়, পুরো সুন্দরবনের যে ইকো ব্যালেন্স, এটা নষ্ট হয়ে যাবে। আমি তো আপনার অনুষ্ঠানে সবসময় আগে গল্প টল্প বলতাম, রেগুলারই আসতাম সপ্তাহে সপ্তাহে। তো এখন একটা ছোট গল্প বলে শেষ করি যে অতিরিক্ত আনুগত্য এবং মানে অতিরিক্ত লয়াল হওয়ার কি বিপদ। তো এক সাপ, গোকরা সাপ, হ্যাঁ, দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ, বিখ্যাত সাইদি সাহেবের ওয়াজ। তো এক গোকরা সাহেব, সে এক পীরের মুরিদ হয়েছে। তো পীরিত বলছে যে বাবা, তোমার তো আমি মুরিদ টুরিদ করতে পারবো না, কারণ তুমি সারাদিন ফুসফাস করো, যারে তারে কামড় দাও এবং ফনা তুলো, এইভাবে তো আমি কোনো লোকের মুরিদ করতে পারবো না। তো সাপ বললো যে হুজুর, আপনি আমাকে মুরিদ বানান, আমি আর ফুসও করবো না, আমি ফাঁসও করবো না, আর কাউকে কামড় ঠামড় দেবো না। ও সরি, ফুসফাস না, বলে তুমি তো খালি যারে তারে কামড় দাও। তো বলে যে আমি আর কাউকে কামড় দেবো না, তো আমি এখন জিকির আজকার করবো। যাই হোক, তো সে মুরিদ হয়ে জ্যোৎস্না রাতে সেই ফসলি মাঠে সে মানে আইলের মধ্যে চিত হয়ে শুয়ে জিকির করতেছে সাপ। তো এই সময় এক কৃষক, সে ধানের আটি কেটে এখন দড়ি পাচ্ছে না, সে সাপটাকে দিয়ে মনে করলো এটা দড়ি, সুন্দর করে আচ্ছা আমাদের গিট দিয়ে বেঁধে নিয়ে গেছে। তারপরের দিন সাপ গেছে হুজুরের কাছে, হুজুর কী জিকির শিখাই দিলেন, আমি তো ঘাড় সোজা করতে পারতেছি না। বলে কি হয়েছে বাবা? বলছে এরকম ঘটনা, আমাকে ধরলো, আপনি বলছেন কামড় না দেওয়ার জন্য, এই জন্য তো আমি কামড় না দিয়ে একদম সহ্য করছি, সে তো আমাকে গিট দিয়ে আমার ঘাড় ভেঙে দিয়েছে, এখন কি হলো? তো বলছে ওরে বাবা, তোরে তো আমি বলছি কামড় দিস না, কিন্তু ফোঁস করতে নিষেধ করি না, তুই ফোঁস করলি না কেন? তুই যদি একটা ফোঁস করতি, তোর মুহূর্তের মধ্যে দেখতে যাও কোথা থেকে চলে যায়। তো এখন বিএনপিকে কামড় দেওয়ার দরকার নেই, কিন্তু ফোঁস করতে নিষেধ করছে কে? গত 16টা মাসে তো একবার ফোঁস করতে পারলো না তারা। এই ফোঁস না করার কারণে এই যে বিএনপির যে ঘাড় ভেঙে গেছে, এই ঘাড় জিকির আজকারে কাজ হবে না, দোয়া দরুদে কাজ হবে না।